শুরুতেই জানিয়ে দিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কাদের, কামালসহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ। খুশির হাওয়া আওয়ামী লীগের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব ভয়ঙ্কর সংবাদ। পল কাপুর ভারতের নয়াদিল্লিতে গোপনে ডিল করলেন। আওয়ামী লীগের বাংলাদেশি আসার পথ পরিষ্কার। বিপদে মামলার ভয়ে ডক্টর ইউনূস। জানিয়ে দিব ইসরায়েলের প্রধান বিমানবন্দর চালু করার পরদিনই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু। লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালকের মারধরে বেলাল হোসেন মিশরি ৫০ নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। পৌর শহরের সাব রেজিস্ট্রার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদনে। সেই ২০২৪ সালের আগস্ট মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি সময় ধরে বাংলাদেশে এমন এক শাসন ব্যবস্থা ছিল যেখানে আইনশৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবই রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ছিল। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার ঠিক করে দিত সবকিছুই। আর এই সুযোগে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সমর্থক ও নেতা-নেত্রীকে জেলে ভরেছিল পুলিশ প্রশাসন। আর আওয়ামী লীগের যে সমস্ত নেতারা দেশ ছেড়ে পালিয়েছিলেন তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে তাদের ইহকাল পরকাল ঝরঝরে করে দেবার ব্যবস্থা পাকা করেছিল ইউনূসের সরকার। এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার শপথ নিয়েছে। বাংলাদেশের মসনদ থেকে মোহাম্মদ ইউনূস বিদায় নেবার পর এসেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ফলে আইনের শাসন কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া নির্দেশিকাও জারি করেছে যেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে যাচ্ছে। সেখানে সকাল বিকাল লীগের কর্মী সমর্থকরা আসাজামাও করছেন। এই পরিস্থিতিতে এমন একটি খবর সামনে এলো যা দিন বদলের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার ৩ পৃথক হত্যা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৯৪ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আদালতের সামনে তাদের বক্তব্য, ৩টি হত্যা মামলাতেই তথ্যগত ভুল ছিল। সোজা কথায় সেগুলি ছিল ভুয়ো মামলা। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে এটা সবে শুরু। গোটা বাংলাদেশের বিভিন্ন থানায় এমনই হাজার হাজার ভুয়ো মামলা দায়ের করা হয়েছিল আন্দোলনকারী ছাত্র জনতা এবং অন্তর্বর্তী প্রশাসনের নির্দেশে। যা নিয়ে তখনও বিতর্ক হয়েছিল, এখনও চলছে। কিন্তু দুকান কাটা ইউনূস এবং তার সাগরেরা সেসব বিতর্কে কান না দিয়ে আওয়ামী লীগকে বুড়ো ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার বন্দোবস্তে লেগেছিলেন। কিন্তু এখন বাংলাদেশের ক্ষমতায় একটি নির্বাচিত সরকার। আবার বিএনপির সংগঠন গোটা বাংলাদেশেই ছড়িয়ে রয়েছে। ফলে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা অনেক বেশি। সেই দিক থেকে এবার বাংলাদেশে আইনের শাসন ফেরা সময়ের অপেক্ষা বলেই দাবি করেছিল রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেটা এখন দৃশ্যমান। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভারত সফরে ছিলেন। এখন তিনি ঢাকায়, অর্থাৎ ভারত সফর সেরেই তিনি বাংলাদেশে গিয়েছেন। সেই দিক থেকে পল কাপুরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর মার্কিন প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কারণ তাকে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলি দেখতে হচ্ছে। আর এই এলাকাই এখন ভূ-রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত এবং পাকিস্তান আফগানিস্তান সংঘাত। ফলে গোটা অঞ্চলেই একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে পল কাপুরের আগমন বাড়তি গুরুত্ব পাচ্ছে। কিন্তু দিল্লিতে অবস্থানকালে পল কাপুর কি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কোনো বৈঠক করেছেন? যদিও এমন দাবি করছে ভারত ও বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম। ৩ দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। গত অক্টোবরে ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। সূচি অনুযায়ী বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের আয়োজনে সেদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময় করেন। সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
আপাতত এই তালিকায় জামায়াত ও এনসিপি যেমন রয়েছে তেমনি সরকারি দল বিএনপি রয়েছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের নাম নেই পল কাপুরের সঙ্গে বৈঠকের তালিকায়। তবে সরকারিভাবে এখনও জানা যায়নি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন কিনা। অপরদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র জানান, পল কাপুরের সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এই সমস্ত বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে 5 দিন বন্ধ থাকার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। কিন্তু এর পরদিনই এটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার 5 মার্চ এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এ দিন ভোরে প্রায় 1 টন ওজনের ওয়ারহেড সংবলিত অত্যাধুনিক খুররাম শাহ 4 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিব শহরের কেন্দ্রে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখানে অবস্থিত ইসরায়েলি বিমানবাহিনীর 27তম স্কোয়াড্রনের ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো। তবে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বিমানবন্দরটি গত 28 ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার 5 মার্চ বিমানবন্দরটি পুনরায় চালু করার পর এথেন্স থেকে একটি বিশেষ বিমান প্রথমে বিমানবন্দরে অবতরণ করে। এতে বিভিন্ন দেশে আটকে থাকা ইসরায়েলি নাগরিকরা ফিরেছেন। ইসরায়েলি এয়ারলাইন্সের ধারণা, বিমানবন্দর বন্ধ হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 লাখ ইসরায়েলি নাগরিক আটকে পড়েছেন। লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশা চালকের মারধরে বেলাল হোসেন মিশরি 50 নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 5 মার্চ দুপুরে পৌর শহরের সাব রেজিস্ট্রার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন উপজেলার ক্যারোয়া ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি এবং ব্যবসায়ী ছিলেন। পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বায়তির শাহ আলমের ছেলে অটোরিকশা চালক আরমান 35 এই ঘটনার প্রধান অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সড়কে অটোরিকশা দাঁড় করানোর বিষয়ে আরমানের সঙ্গে কবির মোহরি 55 নামের এক বৃদ্ধের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গেলে বেলাল হোসেনের সঙ্গে তারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরমান বেলালের বুকে এলোপাথারি ঘুষি মারে। এতে বেলাল গুরুতর আহত হন। লক্ষ্মীপুরে আগুনে শিশুর মৃত্যু, মব বা দুর্বৃত্তের হামলার প্রমাণ মেলেনি জেলা পুলিশ। লক্ষ্মীপুরে আগুনে শিশুর মৃত্যু, মব বা দুর্বৃত্তের হামলার প্রমাণ মেলেনি জেলা পুলিশ। স্থানীয়রা আহত বেলালকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আরমান পালিয়ে গেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে শহীদ ওসমান চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। রায়পুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মান্নান জানান, অভিযুক্ত আরমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।